ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, ঐক্য দিয়ে রুখে দেওয়ার আহ্বান। আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 25 মার্চের কাল রাত স্মরণে মোমবাতি প্রজ্বলন। সারা দেশে 1 মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি। ঘুমন্ত জাতির ওপর সশস্ত্র আক্রমণ নজিরবিহীন, মত বিশ্লেষকদের। 71 হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে। ইতিহাস কেউ বদলাতে পারবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের শোকের ছায়া। শ্রদ্ধা নিবেদনের জন্য কাল দুপুরে দীর্ঘদিনের কর্মস্থলে নেওয়া হবে মরদেহ। চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে, জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, সামগ্রিক ঐক্য দিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইতোমধ্যেই যারা হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এদেশের মাটিতেই হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যতই নির্বাচন কাছে আসবে, এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। 25 মার্চের কালরাত স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, 24-এর সঙ্গে 52 কিংবা 71-কে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। বৈষম্য, অন্যায় ও ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। বিভাজিত না হয়ে জাতীয় প্রশ্নে সবাইকে এক থাকারও আহ্বান জানান তিনি। এদিকে 25 মার্চ কালরাত উপলক্ষে রাত 10:30টায় 1 মিনিটের জন্য সারা দেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়। আমরা তুলনা করা শুরু করি 24-এর সাথে 71-এর, 52-এর সাথে 71-এর। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইল ফলক। এদেরকে মুখোমুখি দাঁড় করাবার কোনো সুযোগ নেই। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে এবং এটিই আমাদের জাতীয় শক্তি। আমরা যেন বিভাজিত না হই। মুক্তিযুদ্ধে যারা হত্যাযজ্ঞের সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ক্ষমতায় যাওয়া আটকাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় যোগ দেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অনেকেই বেপরোয়া হয়ে গেছে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 24-এর বিজয়ের পর আবারও গণতন্ত্র বাধাগ্রস্ত হতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। অনেকেই প্রত্যাখ্যিত হয়ে গেছে, যেই জন্য বেপরোয়া হয়ে উঠছে, কিন্তু আমাদেরকে আমাদের রাজনীতি থেকে সরে দাঁড়ানো যাবে। বিএনপির রাজনীতি জনগণের আস্থার রাজনীতি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচন সহ নানা কিছু সামনে এনে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নানাভাবে উছিলা সৃষ্টি করা হচ্ছে। যেমন নির্বাচনের আগেই কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। কোনো সংস্কারই কোনো একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তান গণহত্যার জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি উল্লেখ করে অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, যারা হত্যাযজ্ঞ সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। এদিকে জিয়া মঞ্চের গণ ইফতার বিতরণী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দ্রুত নির্বাচন দিয়ে পরবর্তী সরকারকে সংস্কারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখনো সময় আছে, সংস্কার কথা শব্দ বন্ধ করে একটা নির্বাচন করেন। সেই নির্বাচিত সরকার দেশের প্রয়োজনীয় সকল সংস্কার করবে। এদিকে বিকেলে নয়াপল্টনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তামিম ইকবালের সার্বিক চিকিৎসার খোঁজ রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষ সম্পর্কে, ভালো মন্দ মানুষ মধ্যে অনেক কনসার্ন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ওয়াসিম সহ চট্টগ্রামের 6 জনকে হত্যা মামলার প্রাথমিক তদন্ত শেষে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক 2 মেয়র আ.জ.ম নাসির ও রেজাউল করিম সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। একই দিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ছায়ানট সভাপতি সঞ্জিদা খাতুনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী আর সংস্কৃতিজনেরা। শোকে স্তব্ধ হৃদয়ে স্মরণ করেন বরেণ্য এই শিল্পীকে। এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল দুপুরে দীর্ঘদিনের কর্মস্থল ছায়ানটে নেওয়া হবে সঞ্জিদা খাতুনের মরদেহ। সঙ্গীত আর সাংস্কৃতিক আন্দোলনে জীবনভর প্রগতির শিখা হাতে নিয়ে জ্বালিয়েছেন আলো। সে আলোয় পথ দেখেছে বাংলা সংস্কৃতি। সঞ্জিদা খাতুনের জীবন পরিক্রমা আর বাংলাদেশের জাতীয় জাগরণ যেন হাতে হাত ধরে চলেছে। তাই তো তার এই চলে যাওয়ায় যেন মুহূর্তেই থমকে গেছে দেশের সংস্কৃতি অঙ্গন। নিউমোনিয়া, বুকের ইনফেকশন এবং সেটারই জটিলতায় সেপটিক শকে উনি ছিলেন। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী আর সংস্কৃতিজনেরা। শোকস্তব্ধ হৃদয়ে স্মরণ করেন বরেণ্য এই শিল্পীকে। 18 তারিখ থেকে সন্ধ্যার পর থেকে ওনার কথাবার্তা একেবারেই বন্ধ হয়ে গেছিল, কোনো সাড়াও দিচ্ছিলেন না। সেই জন্য আমরা বাধ্য হয়ে পরের দিনই নিয়ে আসলাম। সঞ্জিদা খাতুনের লেখা আর তার ভাবনার একটি বড় অংশ জুড়ে ছিল রবীন্দ্রসঙ্গীত। কেবল গাওয়া নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রবীন্দ্রসঙ্গীতকে জনমানসে পৌঁছে দেওয়ার কাজেও। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট গড়ে তোলার অনন্য কারিগর ছিলেন তিনি। তার যে সঙ্গীতের সাধনা, সংস্কৃতির সাধনা, সেটা অপরের মধ্যে দিয়ে যাওয়ার যে চেষ্টা করে গেছেন সেটার কোনো তুলনা নেই। আমি মহিষী নারী বলতে যা আমি বোঝাই, আমার চোখে উনি তেমন একজন ব্যক্তিত্ব। ওনার কারণে ছায়ানটটা প্রতিষ্ঠিত হয় এবং রবীন্দ্রনাথের যে গান, রবীন্দ্রসঙ্গীত, সেটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। বুধবার দুপুর 12:30টায় সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে যাওয়া হবে ছায়ানট প্রাঙ্গণে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনে স্বস্তির ছাপ। তবে বাড়তি ভাড়া নেয়ায় ক্ষোভ জানান কমিউটার ট্রেনের যাত্রীরা। বাস টার্মিনালে ভিড় দেখা যায়নি এদিনও। আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। 2-1 দিনের মধ্যে যাত্রী চাপ বাড়ার আশা সংশ্লিষ্টদের। আপনজনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে বাড়ির পথে ছুটছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের চোখে মুখে আনন্দের ঝিলিক। সময় মেনে ছাড়ছে ট্রেন, নির্বিঘ্নেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ, তাই ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারেন সবাই। যদিও অফিস ছুটির পর তৈরি হতে পারে বাড়তি চাপ। দীর্ঘদিন পর বাসায় যাচ্ছি আর ভোগান্তিও কম, সব মিলিয়ে সুষ্ঠু পরিবেশ এখন অবধি বজায় আছে। যদিও অভিযোগ আছে কারো কারো। কমিউটার ট্রেনের যাত্রীরা বলছেন নির্ধারিত টাকায় মিলছে না টিকিট, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে থাকা পুরনো অভিযোগ তো আছেই। কর্তৃপক্ষ বলছে যাত্রী সেবা নিশ্চিতে বদ্ধপরিকর তারা। জানলার পাশে অনেক ময়লা, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে হয়তো বা তারা অতটুক ভাবে যত্নশীল না। পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেন পরিচালনা করার নিয়ম, এটা এই ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জাতি সাধারণের শাসন তো ভ্রমণের জন্যই, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সর্বপ্রথম প্রায়োরিটি। কমলাপুর স্টেশন পরিদর্শন করে রেলওয়ে পুলিশের ডিআইজি বলেন টিকিট কালোবাজারি ঠেকাতে তৎপর রয়েছেন তারা। অনলাইনে ফেক দেয় এরকম অনেকগুলো ধরছি এবং গত সপ্তাহ 2টা ধরা পড়ছে। 21টা টিকিট, 103টা টিকিট। এদিকে বাস টার্মিনালে এখনো যাত্রীর চাপ নেই। মহাখালী গাবতলী ঘুরে দেখা যায় ঈদযাত্রার দ্বিতীয় দিনেও আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। স্বাচ্ছন্দ্যে আগেভাগে বাড়ির পথে রওনা হতে পেরে খুশি যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন লম্বা ছুটির কারণেই এবার যাত্রী চাপ কম। 2-1 দিনের মধ্যে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে পারে। গাবতলীতে কোনো যাত্রী নাই, গাবতলী পুরো টার্মিনালই ফাঁকা। যেখানে আপনার 4 গাড়ি 5 গাড়ি মনে করেন সকালের ভিতর যায়, ওই জায়গায় আমরা ছাড়তেছি 1 গাড়ি। এবারে প্রায় 2.25 কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে ধারণা নৌসড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ।
উত্তরাঞ্চলে কৃষিতে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। খরচ কম হওয়ার পাশাপাশি নিরবিচ্ছিন্ন সেচ সুবিধার কারণে উৎপাদনও বাড়ছে। গবেষকরা বলছেন, প্রথাগত জ্বালানির উৎসগুলো ক্রমেই ব্যয়বহুল ও ছোট হয়ে আসছে। ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রাম। গেল ৮ বছর ধরে এখানকার কৃষকরা সেচ দিচ্ছেন সৌরবিদ্যুৎ দিয়ে। জানালেন, ডিজেল কিংবা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তুলনায় খরচ অর্ধেক। এছাড়াও লোডশেডিং এর ঝামেলা না থাকায় সেচ দেওয়া যায় সময় মতো। শুধু রংপুর ও ঠাকুরগাঁওয়ে সোলার ইরিগেশন প্রজেক্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 39.28 মেগাওয়াট। পানি যখন দরকার সখনে পানি দেয়। এটাতে আমার খরচাও কম। বিদ্যুতের খরচ একটু বেশি, বিদ্যুৎ সময়তে থাকে না, এই যায় আসা করে যাওয়া আসা করে, তার থেকে এটা খুব সুন্দর চলে। বর্তমানে দেশে প্রাকৃতিক গ্যাস থেকে 39.62% বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাকি বিদ্যুৎ আসে কয়লা, হেভি ফুয়েল অয়েল, ডিজেল ও ক্যাপটিভ পাওয়ার থেকে। এর মধ্যে শুধুমাত্র 4.99% আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। কস্ট বলেন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সব দিক থেকে আমাদের এটার অন্য কোনো আপাতত অন্য কোনো সেকেন্ড কোনো অপশন নাই আর কি রিনিউয়েবল এনার্জি। গবেষকরা বলছেন, প্রথাগত জ্বালানির উৎসগুলো ক্রমেই ব্যয়বহুল ও ছোট হয়ে আসছে। ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। ন্যাশনাল গ্রিড থেকে যে বিদ্যুৎটা আমরা পাচ্ছি পার ইউনিট কস্ট, সেটার চেয়ে প্রায় দেখা যাবে যে 50 থেকে 60% আমাদের কমে আসে। তিস্তা, পঞ্চগড় ও গঙ্গাচড়া রংপুর বিভাগের এই 3টি সোলার পার্ক থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 238 মেগাওয়াট। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার বাজার দরের খবর। রাজধানীর বাজারে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে মুরগির দাম। তবে খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 200 টাকা বেশিতে। বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। আর রমজানে চাহিদা বাড়ায় 1 কেজি শসা কিনতে গুনতে হচ্ছে যৌক্তিক মূল্যের দ্বিগুণের বেশি দাম। প্রাণীজ আমিষের সহজলভ্য উৎস ডিম। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের যৌক্তিক মূল্য 11 টাকা 87 পয়সা হলেও বর্তমানে রাজধানীর বাজারে তা বিক্রি হচ্ছে 9 টাকা 17 পয়সা থেকে সর্বোচ্চ 10 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে সরকারি হিসাবে যৌক্তিক মূল্যের চেয়ে কেজিতে 80 থেকে 100 টাকা বেশিতে। রমজানে চাহিদা বাড়ায় শসা বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে, অথচ কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে এর যৌক্তিক মূল্য 35 টাকা। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি বানাতে দরকারি বেগুনও বিক্রি হচ্ছে যৌক্তিক মূল্যের চেয়ে দ্বিগুণের বেশি দামে। তবে যৌক্তিক মূল্যের চেয়ে বেশ কমে বিক্রি হচ্ছে দেশি শুকনা মরিচ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন জামার সঙ্গে মিল রেখে কারো কিনতে হবে জুয়েলারি, আবার কেউ কিনবেন জুতা। ঈদ যত ঘনিয়ে আসছে সব দোকানে তাই শেষ দিকের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। পরিবারের জন্য কেনা শেষে অনেকেই আবার নিজের জন্য কিনছেন পছন্দের পোশাক। ঈদে নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে নারীরা খুঁজছেন ম্যাচিং জুয়েলারি। বিক্রেতারা বলছেন, রমজানের শেষ দিকে জুয়েলারি ও জুতার দোকানে ক্রেতার চাপ বেশি থাকে। এই ভিড় চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে তাদের প্রত্যাশা।